আমার প্রাণপ্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অথবা যারা আমার সঙ্গে হোমিওপ্যাথিকে শেখার জন্য যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যেই আমি প্রতি শুক্রবার রোগ নিয়ে এবং রবিবার ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। আজকে সেই সুবাদে আমাদের গর্ভিণীর রোগ নিয়ে আলোচনার সপ্তম রোগ নিয়ে আলোচনা করছি। সুতরাং ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলে আসি, আজকের যেই রোগটির কথা বলবো সেটা হচ্ছে গর্ভিণীর অনিয়মিত মূত্রবেগ, অর্থাৎ গর্ভ অবস্থায় দিন দিন ভ্রূণ বৃদ্ধি পেয়ে যদি সেটা বড় হয় এবং প্রস্রাবের থলির উপরে চাপ পড়ে, তাহলেই এই অবস্থা হয়ে থাকে। অর্থাৎ তখন আর বারবার প্রস্রাব করতে হয় এবং অনেক সময় দেখা যায় মিনিটে মিনিটে প্রস্রাব করতে হয়। এই যে সমস্যা, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং চিকিৎসা সেবা দিতে পারি। এই যে অনিয়মিত মূত্রবেগ, সচরাচর এগুলো কোনো জটিল রোগের পূর্বাভাস বলে আমাদের বিশ্বাস, এবং তার কারণও আরেক সময় আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, উদরময় অথবা অন্য কোনো সিম্পল রোগও, যেমন গ্যাস্ট্রিকের ট্রাভেলস, তারপরে মাথা ব্যথা, তারপরে অন্য কোনো কিছু যদি থাকে, তার সঙ্গে অনিয়মিত মূত্রবেগ বা মূত্রে যদি কোনো পদার্থ থাকে, সেটা সাদা বর্ণের হোক আর লাল বর্ণের হোক, তাহলে বুঝতে হবে তার কোনো না কোনো ট্রাভেলস আছে এবং রোগ ডেলিভারির কেসে অথবা বাচ্চার জন্ম নিতে কোনো না কোনো ট্রাভেলসে পড়বে। সুতরাং এই রোগগুলিকে অবহেলা করা কিছুতেই উচিত নয়। তাহলে চলে আসি, আজকের আলোচনার বিষয় হচ্ছে অনিয়মিত মূত্রবেগ। তাহলে আমরা বুঝলাম ঘন ঘন প্রস্রাব করা এবং প্রস্রাব অনেক সময় ফোঁটা ফোঁটা হওয়া, অনেক সময় দিনে 20-30 বারও প্রস্রাব হয়ে থাকে। এই যে বিরক্তকর পরিস্থিতি, তার কারণ হচ্ছে প্রস্রাবের থলির উপরে বাচ্চার অর্থাৎ জরায়ুর চাপ, এবং সেই চাপের কারণে সচরাচর এটা হয়ে থাকে। সচরাচর দুর্বল ব্যক্তি বা ক্ষীণাঙ্গ ব্যক্তিদের এই ঘটনাটা বেশি ঘটে। সুতরাং সেই হিসাবে আমরা ওষুধগুলো আলোচনা করি। তাহলে রোগটা আমরা বুঝতে পারলাম। এরকম একটা বিরক্তকর রোগ থেকে মুক্তি পেতে যে সকল ওষুধের প্রয়োগ করা হবে, সে সকল ওষুধের লিস্টটি ধরে আমি কতকগুলো আলোচনা করতে যাচ্ছি। চলে আসি তাহলে আজকের এই ক্ষীণাঙ্গ এবং দুর্বল মহিলাদের প্রসবকালীন অনিয়মিত মূত্রবেগের কি কি ওষুধ আসতে পারে। চলে আসি প্রথমেই যদি বলি এপিস, অর্থাৎ গর্ভস্রাব এপিস কোন সময় ব্যবহার হয়? জ্বালা, ফুল ফুটানো এবং তীব্র ব্যথা যদি থাকে, আমরা এপিস তৃষ্ণাহীন, তাহলে আমরা এপিস ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি বলবো এই ওষুধটা ব্যবহার থেকে দূরে থাকা উচিত। তার কারণ হলো, যদি সেই মহিলার আগে থেকে রক্তস্রাব অথবা মূত্র ট্রাভেলসে থাকে, তাহলে মানে জরায়ু থেকে যদি আগে কোনো রক্তস্রাবের কারণ হয়ে থাকে, তাহলে এই ওষুধ প্রয়োগ না করা ভালো। তার কারণ অনেক সময় সেটা গর্ভস্রাবে পরিণত হয়ে যেতে পারে। সুতরাং এই ওষুধ প্রয়োগ না করিয়ে তোমরা অন্যগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। যদিও বইতে বলে এই ওষুধ প্রয়োগ করার কথা, আমি তার থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ সহজে এটা প্রয়োগ করবো না। দুইটা মাত্র মেডিসিন, একটা হলো এপিসমেল আর একটা হলো পালস। এই দুইটা থেকে দূরে থাকা। আর একটা ওষুধ আছে, সেটা গসিবিয়াম যদি বলি। এই তিনটা ওষুধ প্রয়োগ করা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। কোনো রকমেই গর্ভবতী কোনো মহিলাকে এই ওষুধ তিনটে প্রয়োগ না করে ইচ্ছাও মনে করি। তারপরে চলে আসি, তারপরে আমাদের সিম্পল ওষুধগুলো আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। যেমন বেলেডোনা। কীভাবে বুঝবো? হৃষ্টপুষ্ট অথবা আনন্দ নিয়ে থাকে, খুশি, এই সকল লক্ষণ অথবা বেলেডোনার লক্ষণ যদি থাকে, ব্যথা এবং হঠাৎ আসে হঠাৎ যায়, তারপরে এবং প্রস্রাব যদি খুব গরম থাকে, তাহলে আমরা বেলেডোনা প্রয়োগ করতে পারি। আর তারপরে আমরা বারবারিস প্রয়োগ করতে পারি। কিডনি যদি কোনো ট্রাভেলস থাকে, কিডনির কারণে যদি প্রস্রাব করতে কুণ্ঠন দিতে হয় এবং প্রস্রাব তৈরি সত্যিকারের যদি কম হয়ে থাকে, তাইলে আমরা বারবারিস ব্যবহার করতে পারি, যদি সেই
কিডনি অঞ্চলে যদি ব্যথা বেদনা করে অথবা প্রস্রাবের কোনো যদি ট্রাবলস থাকে। তারপরে কি ওষুধটা? তারপরে ক্যান্থারিস, জ্বালা তীব্র, 1 মিনিট পর পরও প্রস্রাব হয়ে থাকে ক্যান্থারিসের যদি হয়ে থাকে, এবং জ্বালা তীব্র ব্যথা কুণ্ঠন এই সকল থাকে। অনেক সময় রক্তও যেতে পারে প্রস্রাবের সঙ্গে, যদি যায়, কারণ আমরা লক্ষণ মাফিক চিকিৎসা করতে হবে। দেখো, এগুলো আলোচনা করছি, এখান থেকে একটা ওষুধও কি তুমি লক্ষণ মতো দিতে পারবে না? যে সময় যে লক্ষণগুলো, যেই ওষুধই তোমার আসুক না কেন তোমরা 50 পদ্ধতির দিনে 3বার 4বার অনায়াসেই প্রয়োগ করো, 2-3 ডোজেই কাজ করবে। অর্থাৎ এক মাত্রার M1-এর 2-3টা ডোজ দিলেই তুমি বুঝতে পারবে ওষুধটা সিলেকশন হলো কি হলো না। তরুণ রোগে কিন্তু চমৎকার 50 পদ্ধতি কাজ করে। সেই নিয়ে আর একটা ভিডিও বানাবার চেষ্টা করবো। চলে আসি তাহলে তারপরে ওষুধ ক্যান্থারিসের কথা। দেখো, ওষুধগুলো আমি পড়িয়েছি, তোমরা লক্ষণ মতো ওষুধ দেওয়ার চেষ্টা করবে, রোগ ভিত্তিক নয়। চলে আসি তাহলে কোষ্ঠিকাম, তারপরের ওষুধটা। এটার অবস্থা কি? অসাড়ে মূত্র দেয়, ফোঁটা ফোঁটা পড়ে, বলতেই পারে না যে প্রস্রাব করে ফেলছে, অথবা লোকালাইজড যদি অবশ হয়ে থাকে তাইলে সেটা আমরা প্রয়োগ করব। তারপরে যে ওষুধটা আমরা বলি, এবং অনেক সময় কাশি এবং প্রস্রাবের সঙ্গে কাশি এবং হাসির সঙ্গে যদি প্রস্রাব বেরিয়ে পড়ে, তাহলেই একমাত্র ওষুধ হলো কোষ্ঠিকাম। আর তো তারপরে তো বললো আনি, অর্থাৎ প্রত্যেকটা ওষুধের 2-একটা লক্ষণ যদি মনে রেখে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি এই গর্ভিণীর অনিয়মিত মূত্ররোগ অনায়াসে তুমি চিকিৎসা দিতে পারবে। এবং এটা চিকিৎসা করার কারণ হচ্ছে জটিল থেকে জটিলতর যেন না হয়। চলে আসি তারপরে কোনেয়া, যেটা বারবার মূত্র বন্ধ হয় আবার আরম্ভ হয়, অর্থাৎ প্রস্রাব করতে লাগলে প্রস্রাবটা বন্ধ হয়ে গেল, আবার একটু পরে আরম্ভ হলো। এই যে অবস্থা, এই অবস্থাতে আমরা কোনেয়াম প্রয়োগ করতে পারি, কারণ এগুলো এক একটা লক্ষণ যদি আমরা বুঝতে পারি বা পাই তাহলে। তারপরে যে ওষুধটা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর ওষুধ, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। যদি তোমার লক্ষণ পাও, লক্ষণটা কি? কোষ্ঠকাঠিন্য এবং ঘোলা প্রস্রাব, অনেক সময় প্রস্রাব লাল বর্ণের হয়ে থাকে, তাহলেই আর দেরি নয়, আমরা কোষ্ঠবদ্ধ এবং বিকালে বৃদ্ধি এবং প্রস্রাব লাল অথবা সাদা বর্ণের হয়ে থাকে, এবং পেটে ট্রাভেলস, বায়ু সঞ্চয় হওয়া, পেট ফুলে থাকে, অথবা খেতে ইচ্ছে করে না, খাওয়ার রুচি কম, এই কতকগুলো থাকলেই প্রকৃতিগত লক্ষণ যদি আমরা লাইকোপোডিয়ামের পাই, তাহলে সেই ওষুধটা সুন্দর মেডিসিন কাজ করে, এটা গভীর ক্রিয়াশীল। তারপরও আমি বলবো এটার ক্রিয়া এবং কার্যকলাপ খুব ধীরগতি এবং ভালোভাবে কাজ করবে, যদি তুমি এই লক্ষণগুলো পেয়ে লাইকোপোডিয়াম ওষুধটা প্রয়োগ করতে পারো। তাহলে মনে রাখবে, অর্থাৎ ধাতুগত দিকের চিন্তা করে এবং ধাতুগত দিকে কোনো লক্ষণ যদি তোমার কেস টেকিং নেওয়া থাকে, তাহলে তুমি লাইকোপোডিয়াম অনায়াসেই তুমি প্রয়োগ করতে পারো, এবং তার কাজও সুন্দর। তারপরে যে ওষুধটা চলে আসি সেটা হলো মার্কসল। ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ এবং জিহ্বা যদি মার্কসলের ছাপ থাকে, তাহলে আর দেরি নয়। লালার ভিতরেও গন্ধ থাকে, ঘামেরও গন্ধ থাকে, মুখেও গন্ধ থাকে, এবং ঘন ঘন প্রস্রাব থাকে, প্রস্রাবের একটু জ্বালাও থাকে, তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তারপরে যে ওষুধটা বলবো সেটা খুব চমৎকার, নাক্স। এটা অনেক সময় জেনে না জেনেও আমরা প্রয়োগ করতে পারি। এগুলো লক্ষণের ভিতরে আমরা যদি কিছু বুঝতে না পারি, অথবা ধরতে না পারি, অথবা সে কষ্টটা পাচ্ছে বলছে, তাহলে আমরা নাক্স প্রয়োগ করতে পারি। অর্থাৎ কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়াহীন ছাড়া এই নাক্সের চমৎকার তোমাদেরকে কাজ দেবে, যদি নাক্সের কিছু লক্ষণ পাও। আর না পাও, এটা অনেকটা মুখস্থবিদ্যার মতন আমি বলতে পারি, আমি বহুল ব্যবহার করেছি নাক্সে। তার অর্থ একথা নয় যে লক্ষণ পেলেও তুমি নাক্স ব্যবহার করবে। যদি তুমি লক্ষণ ঠিক করতে না পারো, বুঝতে না পারো, প্রয়োগ ক্ষেত্রে একমাত্র সোজা হচ্ছে নাক্স এবং বেলের যদি কোনো সিমটম পাও। নাক্স সিম্পল না পারলেও, ধরতে না পারলেও তুমি এটা অনায়াসেই প্রয়োগ করতে পারো। তারপরে যে ওষুধটা বলছি সেটা হচ্ছে পালস। সেটা আমি আপত্তি জানাচ্ছি, কারণ আমি এটা ব্যবহার করে 50 পদ্ধতিতে সুফলের থেকে কুফলে বেশি পেয়েছি। সুতরাং পালস অ্যাডভান্স স্টেজে লাস্ট 8ম বা 9ম মাস ছাড়া দিনে একবার করে নর্মাল ডেলিভারির জন্য ব্যবহার করা, এলএম পদ্ধতিতে অথবা
এলএম পদ্ধতিতে বা পঞ্চাশতম পদ্ধতিতে তুমি দিনে একবার ব্যবহার করার চেষ্টা করবে, এর বেশি নয়। তাহলেই গর্ভিণীর শিশু নিরাপদে প্রসব করবে বলে আমার বিশ্বাস। আমি শত শত রুগীকে এই ওষুধ প্রয়োগ করে নর্মাল ডেলিভারি পেয়েছি, আশা করি তোমরাও পাবে। সুতরাং অযথা ব্যবহার করবে না, মনে রাখবে। চলে আসি তারপরে যে ওষুধ, দেখো হোমিওপ্যাথিক ওষুধে কোনো শেষ নাই, 50টা আলোচনা করলেও শেষ হবে না। তারপরেও যেগুলো লক্ষণ মতন আসে সেগুলো দেওয়ার চেষ্টা করবে। তারপরে যে ওষুধটা ফসফরাস, এটাও গভীর ক্রিয়াশীল ওষুধ। যদি তুমি সেটা তুমি লক্ষণ পাও ফসফরাস, ধাতুগত দিকের চিন্তা করে। আর কি হতে পারে? দুধের মতো প্রস্রাব, যদি সাদা বর্ণের প্রস্রাব হয় তাহলে আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি। তারপরে যে ওষুধটার কথা বলবো, মহিলাদের 4-5টা ওষুধের আমি নাম বলেছিলাম, যেমন পালস, যেমন সাবাইনা, তেমন সিপিয়া, সিক্লিকর। এরই ভিতরে সিপিয়া হচ্ছে সবচেয়ে উপযুক্ত ওষুধ। সিপিয়ার যদি লক্ষণ থাকে তাহলে আমরা কীভাবে আমরা প্রয়োগ করতে পারি। দেখো, সিপিআর চুলকানি থাকবে, অর্থাৎ প্রস্রাবের রাস্তার চুলকানি, অথবা সর্বাঙ্গে চর্মরোগও থাকতে পারে, তাহলে আমরা সিপিআর কথা মনে করতে পারি। আর মনে হয় মূত্র আসবে কি আসবে না সেটা প্রস্রাব ধরে কিন্তু আসে না, এই লক্ষণ থাকলেই আমরা এই সিপিআর ওষুধটা ব্যবহার করতে পারি। সচরাচর এটা মহিলাদের উপরে সবচেয়ে, কারণ এটা জোনাঙ্গের অথবা জোনাঙ্গের উপরে প্রচুর কাজ করে মহিলাদের। সে কারণেই এই ওষুধটা তালুতে জ্বালা, হাত পায়ে জ্বালা, মাথার তালু জ্বালা, এবং আমরা সিপিআর কথা মনে রাখতে পারি অথবা প্রয়োগ করতে পারি। এটা কিন্তু খুব গভীর ক্রিয়াশীল ওষুধ, অর্থাৎ ধাতুগত দিকের অথবা মায়াজম ভিত্তিক আমরা যদি বলি, সেটা শরিক মায়াজম সবচেয়ে বেশি। তারপরে এটা সাইকোটিকে অনেকটা কাজ করে। তাহলে চলে আসি তারপরের যে ওষুধগুলো আমি বলবো, সেটা হলো সবচেয়ে হলো সালফার। কারণ সালফার যদি তুমি লক্ষণ মতন প্রয়োগ করতে পারো তাহলে নর্মাল ডেলিভারির একমাত্র পথ, অর্থাৎ শরিক মায়াজম বাচ্চার জন্য, অর্থাৎ যেই শিশু জন্ম নেবে সেই শিশু গর্ভ অবস্থা যদি তুমি ওষুধটা সালফার প্রয়োগ করতে পারো তাহলে দুইটা উপকার পাবে। একটা হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য, আর একটা হচ্ছে যত রকমের শরিক মায়াজমের রোগ সেই সময় বাড়ে সেগুলি কন্ট্রোল করে এবং চিকিৎসা করে সেই বাচ্চাকে নিরুপদ্রব, অর্থাৎ শরিক মায়াজম ছাড়াই যত রকমের দোষ থাকুক সেই বাচ্চার শরিক মায়াজমের দোষ পর্যন্ত কেটে দিয়ে সে বাচ্চা জন্ম নিতে পারে। এই জন্যে মনে রাখবে, যখনই সুযোগ সুবিধা পাবে তখনই শরিক মায়াজমের উপরে আঘাত দেওয়ার চেষ্টা করবে। আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যদি লক্ষণ নিয়ে তোমার কাছে আসে অথবা আগেই কেস হিস্ট্রি দেই, তাহলে সুন্দরভাবে যদি এই সকল রোগের চিকিৎসা করতে পারো তাহলে আমরা ভালো, অর্থাৎ মেধা এবং শরিক মায়াজমহীন রোগী, শরিক মায়াজমহীন শিশু আমরা পাবো, এই বিশ্বাস আমার আছে এবং সেটা আগেও তোমাদেরকে বলেছি। তারপরে চলে আসি, তারপরে কি, তারপরে ওষুধের নিয়ে আলোচনা করবো। যেমন ধরো প্রস্রাবে যদি অ্যালবুমিন যায়, অথবা এই সকল কারণে যদি পায়ে শোধ আসে, তাহলে কী ওষুধ হতে পারে? অর্থাৎ প্রস্রাব যদি কম হয় অথবা বারবার হয় অথবা প্রস্রাব তৈরি না হয় তাহলে শোধরোগ হতে পারে। শোধরোগ হলে শোধরোগ আলাদা তোমরা চিকিৎসা করার, অর্থাৎ লক্ষণ মাফিক চিকিৎসা করার চেষ্টা করবে। আর প্রস্রাবে যদি অ্যালবুমিন যায় তাহলে সেটাও আলাদা রোগ হিসাবে তোমরা ব্যবহার করবে। আমি খালি একটু ধারণা দিয়ে যাচ্ছি, চেষ্টা করব এই সকল আলাদা আলাদা রোগ নিয়ে আলোচনা করার। তারপরে যে কথাটা বলবো, অর্থাৎ এই সকল রোগ আলাদা আলাদা চিকিৎসা করার চেষ্টা করবে। তারপরে যে ওষুধটা বাদ দিয়েছি সেটা হচ্ছে আর্সেনিক, যেটা আমরা অনায়াসে সকল রোগেই ব্যবহার করতে পারি। একটা লক্ষণ যদি মনে রেখে এটা বাদ দিতে পারো তাহলে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকলে আর্সেনিক ছাড়া অন্য কোনো ওষুধের চিন্তা করার চেষ্টা করবে। যদি লক্ষণ থাকে তাহলে দিতে পারো, কিন্তু চিন্তা করবে কোষ্ঠকাঠিন্য থাকলে অনেক সময় সেটা গর্ভিণীর থেকে উপকার তুমি নাও পেতে পারো। আর্সেনিক আসতে পারে। তারপরে এপিসের কথা বললাম, অরাম ম্যাট, সেটাও আসতে পারে।
ডিজিটালিস। দেখো ওষুধ কি আসবে না, লক্ষণ মাফিক ওষুধ যদি হার্টের ট্রাভেলস থাকে তাহলে আমরা অনায়াসেই, তারপরে যদি অ্যালবুমিন থাকে এ সকল ওষুধ আমরা, যেমন ধরো আর্সেনিক, বেনজোইক অ্যাসিড, তারপরে সিপিয়া, লাইকোপোডিয়াম, যেমন প্রস্রাবের উপরে অ্যালবুমিনের উপরে কাজ করে, এ সকল ওষুধ আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। আবার যদি সুদ হয় তাহলে আমরা চায়না অথবা জিঙ্ক, লাইকোপোডিয়াম, ক্যালিফস, সালফার। তবে সবসময় মনে রাখবে গর্ভিণীর একটা দ্বিতীয় বন্ধু হলো শরিক মায়াজমের 2টা ওষুধ। সে কি সালফারের রোগী না সিপিআর রোগী? এই ওষুধ যদি নির্বাচন করে তুমি প্রয়োগ করতে পারো, অন্তত M1 থেকে M4 পর্যন্ত বা 500 পর্যন্ত খাওয়াতে পারো, আমি নিশ্চিত নর্মাল ডেলিভারির জন্য এবং ধাতুগত দিকের পরিষ্কার হয়ে সেই শিশুর জন্ম হওয়ার পিছনে তোমারই অবদান সবচেয়ে বেশি হবে, এই বিশ্বাস রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।